নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রামথা নিয়ে প্রদেশ ভাজপায় চাপ বাড়তে শুরু করেছে। দিল্লিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তীব্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অনেকেই রয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে এরা একা লড়াই করবে মথা নাকি বিজেপিতে এসে যোগদান করবে এবং মন্ত্রিসভায় যোগ দেবে তা নিয়ে চলতি সপ্তাহেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আগামী লোকসভা নির্বাচনে তীব্রামথার কি ভূমিকা হবে? শাসক শিবিরের সাথে কি থাকবে তীব্রামথা, নাকি আলাদাভাবে লড়াই করবে, নাকি মন্ত্রিসভায় যোগ দেবে? এ বিষয়ে চলতি সপ্তাহেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এখন দিল্লিতে অবস্থান করছেন। বুধবার দিল্লিতে গিয়ে পৌঁছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনও এখন দিল্লিতে রয়েছেন। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সাথে ত্রিপুরা নিয়ে বৈঠক হয়েছে বলে খবর। বিজেপি চাইছে দুটি আসনে তীব্রামথার সমর্থনে ভোটে লড়তে, আর প্রদ্যুৎ চাইছেন মন্ত্রিসভায় যোগ নয়, পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির সমর্থনে প্রার্থী হতে। কিন্তু বিজেপি পূর্ব ত্রিপুরা আসন মথাকে ছাড়তে রাজি নয়। আবার প্রদ্যুৎ বুঝতে পারছেন মন্ত্রিসভায় তার দল যোগ দিলে আগামী দিনে আইপিএফটির মতো অবস্থা হবে, আর বিজেপির সমর্থনে ভোটে দাঁড়ালে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। তবে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে দাবি ছেড়ে দেওয়ার বিনিময়ে বেশ কিছু শর্ত দিয়েছে মথা। তবে শাসক শিবির এডিসি এলাকার উন্নয়নে প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর। এর মধ্যে 1400 কোটি টাকার প্যাকেজ তো আছেই, এডিসিকে সরাসরি অর্থ প্রদানের বিষয়টিও রয়েছে। তবে মুখ্যমন্ত্রী সহ তীব্রামথার নেতাদের হঠাৎ করে কেন দিল্লি সফর, কি কর্মসূচি রয়েছে তা মুখ ফুটে কেউ কিছু বলতে রাজি হচ্ছেন না। বিজেপি শিবিরেও নেতাদের মুখে কুলুপ। তবে মথাকে নিয়ে রাজ্য বিজেপি যে অস্বস্তিকর অবস্থায় রয়েছে তা অবশ্যই বলা যায়। লোকসভা নির্বাচনের আগে কি মন্ত্রিসভার রদবদল? তীব্রামথা কি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে? পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনটি কি মথাকে ছেড়ে দেওয়া হবে? এরকম বিভিন্ন প্রশ্ন এখন উকি দিচ্ছে। বিশ্বস্ত সূত্রে খবর, বুধবার দিল্লিতে মথার অবস্থান নিয়ে বৈঠক হয়। রাজ্য মথার বিষয়টি এখন দেখছে কেন্দ্র, অর্থাৎ রাজ্যে লোকসভা নির্বাচনে মথার বিষয় নিয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী মাসেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। কেউ কেউ বলছেন আগামী 16 কিংবা 17 ফেব্রুয়ারির মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মোদী সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট অধিবেশন চলবে 9 ফেব্রুয়ারি। এরপরেই ভোট ঘোষণা করা হবে। রাজ্য বিজেপি চলতি সপ্তাহে তীব্রামথা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাজ্যের দুটি আসন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিজেপি। মথা চাইছে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী দিতে, কিন্তু বিজেপি রাজি নয়। এ নিয়ে চলছে দর কষাকষি। শেষ পর্যন্ত মথা কি বিজেপির সাথে থাকবে, নাকি দুটি কেন্দ্রে আলাদা করে প্রার্থী দেবে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। কোনোভাবেই পূর্ব ত্রিপুরা আসনটি মথাকে ছেড়ে দেওয়া হবে না তা জানিয়ে গেছেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষ। তীব্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর চাইছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে প্রার্থী হতে, কিন্তু বিজেপি নেতৃত্ব তাকে টিকিট দিতে নারাজ। এর বিনিময়ে মন্ত্রিসভায় তীব্রামথাকে অন্তর্ভুক্ত করতে চাইছে শাসক শিবির। মন্ত্রিসভায় যোগ নিয়েও এখন মথার অন্দরে বিরোধ চরমে উঠেছে। তবে বিজেপি দুটি আসনেই পদ্মফুল ফোটাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুধবারেও রাজ্যের বিভিন্ন জায়গায় দল ত্যাগী সভা হয়। মথা ভেঙে বিজেপিতে যোগ দেন ভোটাররা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে মথার ভূমিকা কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। স্যান্দন টিভি। 5 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবক খোকন দেবনাথকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা, অন্যথায় আরও 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। নাবালিকা ধর্ষণের ঘটনাটি ঘটে 2019 সালে। 5 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। জানা যায় 2019 সালের 2রা আগস্ট
পশ্চিম আগরতলা মহিলা থানায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে খোকন দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে ধরছে তার পরিবার। পরে ৩রা আগস্ট মামলাটি বিশালগড় থানায় প্রেরণ করা হয়। তদন্তে নেমে ২০১৯ সালের ৪ই আগস্ট অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বিশালগড় মহিলা থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১৯ সালে ১লাই আগস্ট অভিযুক্ত খোকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে যায় ৫ বছর বয়সী এক নাবালিকা। খোকন দেবনাথ জোরপূর্বক এই নাবালিকাকে ধর্ষণ করে। অভিযুক্তকে জেল হেফাজতে রেখে মামলার শুনানি চলে আদালতে। আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় ২০ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিস কর অভিযুক্ত যুবক খোকন দেবনাথকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। আইনজীবী রিপন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের রায়ের বিষয়ে বিস্তারিত জানান। গত ২০১৯ সালের আগস্টের ২ তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেইন দায়ের হয় যে ৫ বছরের একজন ভিকটিম, সেই ভিকটিম তার পাশের বাড়িতে টিভি দেখতে যায়। পাশের বাড়িটা ছিল খোকন দেবনাথ, তখন তার বয়স ছিল ২১ বছর। তো সেখানে ওই ভিকটিমকে খোকন দেবনাথ অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে। এই কমপ্লেনখানি 0 এফআইআর ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন ৩ তারিখে প্রেরণ করে। কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় পিএস এর জুরিসডিকশনে, তখন সেখানে ওসি শিউলি দাস কেসটা রেজিস্ট্রি করে যে বিশালগড় পিএস কেস নাম্বার 18/2019 আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট I অফ আইপিসি এবং আন্ডার সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট উইদিন ব্র্যাকেট I অফ আইপিসি এবং 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট। পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খোকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন, আদেশ দেন। আদালতে সরকার পক্ষের মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিপন সরকার। শান্তন টিভি। পর্যটন কেন্দ্রের উন্নয়নে সরকার আন্তরিক, তাই সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা নিয়ে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যটন ক্ষেত্রে রাজ্য সরকার যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা নিয়ে এগিয়ে চলেছে তার প্রভাব হবে সুদূর প্রসারী। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকার পর্যটন শিল্পের উন্নয়নে যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছে সেগুলোর বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ বান্ধব গন্তব্যস্থলে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে ৫১টি লগ হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে মোট ৪১টি লগ হাট পর্যটকদের জন্য চালু করা হয়েছে এবং ছবি মোড়া বাকি 10টি লগ হাটের কাজও সম্পন্ন হয়েছে এবং খুব সহসাই পর্যটকদের জন্য এগুলি চালু করা হবে। তিনি বলেন, রাজ্যের পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলতে হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারকেলকুঞ্জের পার্শ্ববর্তী এলাকায় 11টি হোমস্টে এবং জম্পুই হিলে 4টি হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের পর্যটন পরিকাঠামো বিকাশের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ছবিমুড়া কৈলাসহরের সোনামুখী এলাকা, চতুর্দশ দেবতা মন্দির এবং কসবা কালী মন্দির চত্বরের পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। ছবিমুড়া, ফটিক সাগর এবং অমর সাগর উন্নয়ন ৬৭ কোটি ৭৬ লক্ষ টাকা, ঊনকোটির সোনামুখী এলাকা ৬৯ কোটি ১৯ লক্ষ টাকা, চতুর্দশ দেবতা মন্দিরের ১২ কোটি ৫১ লক্ষ টাকা, কসবা কালী মন্দিরের জন্য ১৭ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয় হবে। বিভিন্ন বহুমুখী পরিকল্পনা নিয়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর কাজ করে চলেছে এবং ইতিমধ্যে
রাজ্যের পর্যটনকে আরো আকৃষ্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করে চলেছি। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদেরকে আর্থিক অনুদান প্রদান করে থাকে এবং সেই আর্থিক অনুদান এবং রাজ্য সরকারের প্রচেষ্টার মাধ্যমে আমাদের রাজ্যের পর্যটনের যে ক্ষেত্রগুলো, স্থানগুলো রয়েছে সেগুলোকে আমরা উন্নতিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আগামী দিনেও সেটা আমাদের জারি থাকবে। তার বাইরে আপনারা জানেন যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, রাজ্যের পর্যটনকে যেগুলো সুপ্ত ছিল, অজানা ছিল, বিশ্বের কাছে, ভ্রমণ পিপাসু মানুষের কাছে সেগুলোকে আরো জনমুখী করার জন্য আমরা ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা নিযুক্তি দিয়েছি। মন্ত্রী আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পে রাজ্য পরিকল্পনা দপ্তরের মাধ্যমে উদয়পুরের মহাদেব দিঘির উন্নয়নের জন্য 8 কোটি টাকা এবং ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য 15 কোটি টাকা মঞ্জুরি পাওয়া গেছে। ইতিমধ্যে মহাদেব দিঘির উন্নয়নের জন্য 1 কোটি টাকা এবং ব্রহ্মকুণ্ডের উন্নয়নের জন্য 1 কোটি টাকা পাওয়া গেছে। মিনিস্ট্রি অফ ডোনারের আওতাধীন NESIDS প্রকল্পে নারকেল কুঞ্জের আশেপাশে আরও 4টি দ্বীপ পর্যটকদের জন্য সাজিয়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে 30 কোটি টাকা প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া গেছে এবং ডিপিআর তৈরির কাজ চলছে। এছাড়াও NESIDS প্রকল্পে উদয়পুরের অমর সাগরের উন্নয়নের জন্য 40 কোটি এবং উদয়পুর ও ছবিমড়ায় 15টি মনুমেন্টের উন্নতির জন্য 25 কোটি টাকার একটি প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। খুব সহসাই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ডম্বুর জলাশয়ের জন্য অত্যাধুনিক হাউস বোট ক্রয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজের বরাত দেওয়া হয়েছে। স্বদেশ দর্শন 10 প্রকল্পের মাধ্যমে আগরতলা, সিপাহীজলা, মেলাঘর, উদয়পুর, অমরপুর, মন্দির ঘাট, তীর্থমুখ, নারকেলকুঞ্জ, ডম্বুর, আমবাসা, বড়মুড়া ইত্যাদি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত সর্বমোট 91 কোটি 67 লক্ষ টাকা খরচ হয়েছে। 16 কোটি 88 লক্ষ টাকা পাওয়া গেছে বলে জানান তিনি। কত এসছে? যেটা 22-23 রেভিনিউ এসেছিল আমাদের 1,02,10,000 টাকা, এবার 23-24 সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি পাওয়ার পর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসে সেটা হয়েছে 1,23,13,000 টাকা। যেটা আগে ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 22-23 1,02 লক্ষ টাকা, সেটা হয়েছে আমাদের 1,23,13,000 টাকা। অর্থাৎ আমাদের প্রায় 21 লক্ষ টাকার উপর বেশি এই 3 মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমাদের রেভিনিউ TTDCL ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাকাউন্টে এসছে। এবং টুরিস্ট যে ফুটফল, সেটা আমি যেটা বলেছি আগে, বিগত 3 মাসে হয়েছে 1,55,183 এবং 2022-23 সেটা ছিল এই 3 মাসে 84,217 জন। তো আমরা বলতেই পারি হলফ করে যে আগামী দিনে এই ট্যুরিজমে আমাদের টুরিস্ট যে ফুটফল, পর্যটক ত্রিপুরা রাজ্যে আরো আসবে। কারণ এটা এখনো আমরা প্রচারে নেইনি যে ফিল্মগুলো, ছোট ফিল্মগুলো হয়েছে, সৌরভ গাঙ্গুলি মহোদয় যেটা শুটিং করে গেছেন, আগামী দিনে আবার আসবেন, সেই ফিল্মগুলো আমরা খুব শীঘ্রই প্রচারে নিয়ে আসব রাজ্যের মিডিয়ার মাধ্যমে এবং বহির্রাজ্যের মিডিয়ার মাধ্যমে। তো আমরা আশাবাদী যে আগামী দিনে এই টুরিস্ট ফুটফল আরো বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ তাতে আরো অনেকটাই বৃদ্ধি পাবে। সাংবাদিক বন্ধুরা,
আমাদের পর্যটন দপ্তরের যে বহুমুখী পরিকল্পনা, বিভিন্ন সময় সেগুলো আলোচনায় এসেছে এবং আগামী দিনে আমরা কি করতে চাই। কারণ আপনারা জানেন যে পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে একটু সময়ের প্রয়োজন। মন্ত্রী বলেন, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কর্তৃক প্রসাদ প্রকল্পে ৩৭,৮০,০০,০০০ টাকা মঞ্জুর করেছে এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পে ইতিমধ্যে ২৫,৬০,০০,০০০ টাকা পাওয়া গেছে ও এই অর্থ ব্যয় করা হয়েছে বলে জানান মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। শান্তন টিভি। ইন্ডিয়া জোট শেষ হয়ে যায়নি, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে মহামতি লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে আয়োজিত হল সভায় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। নীতিশ দল বদলেছে বলে ইন্ডিয়া জোট শেষ হয়ে যায়নি। ২৮টি দল নিয়ে ইন্ডিয়া জোট হয়েছে। আরো বিভিন্ন দল এনডিএ কে উপেক্ষা করে ইন্ডিয়া জোটে আসতে পারে। তাই একদিকে বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার লড়াই, অপরদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লড়াই করতে হবে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে মহামতি লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে আয়োজিত হলো হল সভায় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি এদিন আয়োজিত হল সভায় বক্তব্য রেখে বলেন, দেশে সরকার চালাচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। এর আগে দেশে সরকার পরিচালনা করেছে কংগ্রেস। কংগ্রেসেরও চরিত্র পরিবর্তন হয়নি, কিন্তু বিজেপির ভাবনা চিন্তার মধ্যে ফ্যাসিস্ট সুলভ চিন্তাধারা রয়েছে, সেটা প্রকাশ্যে এসেছে জনগণের। এটা তারা আর গোপন রাখেনি। তাই বিজেপিকে মতাদর্শগত ও শ্রেণী চেতনার দিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। অবিজেপি দলগুলি নিয়ে সংঘবদ্ধ মঞ্চ তৈরি হয়েছে দেশে, যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটে কনভেনার করার জন্য বৈঠকে নীতিশের নাম উত্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে কিছু নেতৃত্ব সিদ্ধান্ত নেয় নীতিশের সঙ্গে কথা বলে কনভেনার তৈরি করা হবে। পরবর্তী সময় প্রধানমন্ত্রীর মুখের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতির নাম প্রস্তাবিত হয়। শেষ পর্যন্ত বৈঠকে সিদ্ধান্ত হয় সেটা পরবর্তী সময় ভেবে দেখা হবে। চূড়ান্ত হয় আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে রাজ্যগুলিতে আলোচনা করে প্রার্থী কারা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। আর এমন সময় নীতিশ দল বদল করে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হলেন। এখন এই জায়গাটাতে লেনিনকে আবার সেখানে অস্ত্র হাতে তুলে নিতে হয়েছে। এই বিপ্লব নিয়ে ছেলে খেলা করার যে প্রবণতা, লেনিনকে সেখানে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলতে হয়েছে। এটা ঠিক আছে, আমাদের দেশের রাষ্ট্রশক্তির ধারক বাহক যারা, তারা প্রতিক্রিয়ার শক্তি, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তির সাথে তাদের সম্পর্ক আছে। তারা ভূস্বামী যারা, এদের সাথে তারা সম্পর্ক রক্ষা করে চলবার চেষ্টা করছে। বিরাট অংশের জনগণকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে। এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে, রাষ্ট্র আমাদের দখল করতে হবে। কিন্তু এর অর্থ এই না যে কোনো সবাই যে কোনো পরিস্থিতিতেই এই বিপ্লবটা সংগঠিত করা যায়। এটা ছেলে খেলামি হবে। সেই জায়গায় লেনিন সেখানে বিশ্লেষণ করে বোঝাবার চেষ্টা করেছেন। বিপ্লবী পরিস্থিতি বলতে কোন পরিস্থিতিকে বোঝায়। ইন্ডিয়া জোটে নীতিশের ভূমিকা নিয়ে মানিক সরকার আরো বলেন, পাটনাতে যখন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক করার জন্য পরিকল্পনা চলছিল তখন নীতিশ সেই বৈঠকে বাধা দেয়। এখন বোঝা যাচ্ছে নীতিশের মাথায় আগে থেকেই দল অদল বদলের বিষয়টি কাজ করছিল। এতে নীতিশের রূপ ওদম হয়েছে। এর জন্য কমিউনিস্ট কর্মী সমর্থকদের হতাশ হলে চলবে না। আরো বহু দল রয়েছে যারা আগামী দিন এনডিএ কে উপেক্ষা করে ইন্ডিয়া জোটকে সমর্থন করতে পারে। তাই জনগণ থেকে বিজেপিকে বিচ্ছিন্ন করা এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াই করতে হবে। এর জন্য পিছু টানের কোনো সুযোগ নেই। জনগণের সংগ্রাম ও চিন্তা চেতনার উপর নির্ভর করে এগিয়ে যেতে হবে বলে কর্মীদের উদ্দেশ্যে বলেন পলিট ব্যুরোর সদস্য। নীতিশ কুমারকে কনভেনার করা হোক, ঘোষণা দেওয়া হোক। সেই মিটিংয়ে দুটো তিনটা পার্টি তারা উপস্থিত, বিশেষ করে
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের, তারা আবার নীতিশ কুমারকে কনভেনর করতে রাজি না। এই পরিস্থিতি থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে নাম আমি উল্লেখ একবার করলাম, বললো না না তিনি অনুপস্থিত, কাজে তাকে বাদ দিয়ে এরকম একটা সিদ্ধান্ত আমরা নেব, একটু অপেক্ষা করি, তার সঙ্গে কথাবার্তা বলি, তারপরে এটা পাবলিককে আমরা অ্যানাউন্স করবো। কিন্তু এটা তো গোপন থাকলো না, এই মধ্যরাত্রিতেই এরকম একটা আলোচনা, এরকম সমস্যা, তার নাম কনভেনর হিসেবে এসছে, আলটিমেটলি কিন্তু তিনি কনভেনর হবেন, এটাও পত্রিকা আসলো। তো যাই হোক, বাইরে থেকে মনে হয়েছে তাহলে বোধহয় সমস্যাটার সমাধান হলো, চেয়ারম্যানও হলো, কনভেনরও হলো। আয়োজিত হালসভায় দলের রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। শান্তন টিভি। উদয়পুরে তুলামুড়া বাজার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুলামুড়া বাজারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তুলামুড়া ফাঁড়ির থানার ওসি দীপু দেববর্মা। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। জানা যায় মৃত ব্যক্তির নাম মরণ দাশগুপ্ত, বয়স 59 বছর, বাড়ি উত্তর তুলামুড়ার রামকৃষ্ণপাড়া এলাকায়। তুলামুড়া ফাঁড়ি থানার ওসি দীপু দেববর্মা জানান, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ব্যক্তির পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন। মঙ্গলবার মদমত্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায় মরণ দাশগুপ্ত। বৃহস্পতিবার পরিবারের লোকজন মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি। আমাদের কাছে খবর আছে যে একজন ডেড বডি তুলামুড়া, উত্তর তুলামুড়া রামকৃষ্ণপাড়াতে। তখন আমরা যাই, গিয়ে দেখি ডেড বডি রিকভারি করে, ডেড বডি দেখছি ফরেনসিক টিম আইসে, আমরা এসডিপি সাহেব তারা আইসে, তারপর ডেড বডিটা পোস্টমর্টম লাগে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি কোথায় এমনি জানা গেছে? উত্তর তুলামুড়া রামকৃষ্ণপাড়া। কি করতো এমনিতে? এমনি মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, না এমন কোনো আগতের চিহ্ন নেই। মনে হয় সে দিন অবস্থায় বাড়িতে বাইরে গেছিল বা পরশু দিনকে, আজকে এর বাড়ির লোক দেখছে, এর বাড়ির গলার মধ্যে জঙ্গলের লট পেছানো ছিল, মনে হয় এটা দিয়ে হয়েছে। তবুও আমরা ধর্মনগরে চোরের উপদ্রব প্রতিনিয়ত বেড়েই চলেছে। বাড়িঘর থেকে রাতের অন্ধকারে তালা ভেঙে চোরের দল বাইক চুরি করে চলেছে। বুধবার রাতেও একটি বাইক চুরির ঘটনা সংঘটিত হয়। ঘটনা ধর্মনগর হাসপাতাল রোড এলাকায়। জানা যায়, রাতে চোরের দল বাড়ির গেটের তালা ভেঙে সৌরভনাথের বাইক নিয়ে যায়। তারপর সৌরভনাথ অভিযোগ জানায় ধর্মনগর থানায়। পুলিশ চোরের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। চুরি যাওয়া বাইকের নম্বর TR05B4516। বাবারা ডাকছি, ডাকার পর তারা থানা যেতাম, থানাত গেছি, থানাত সকালেও গেছি, দুপুরেও গেছি, বিকালেও গেছি, রাত্রেও গেছি, 4 বার গেছি থানাত। থানা যাওয়ার পরে তারা কইছে আমরা কর্ম তদন্ত কর্ম এসি হয়েছে। হওয়ার পরে একজন অফিসার আইছে 7টার সময়, 8-9টার সময় আইছে অফিসারটা। আওয়ার পরে দুজন হাবালদারও নিয়ে আইছে, আইয়া সবটা চেক করছে, নোট করছে। এবং আমার পাশের বাড়ি ময়নাকড়ায় করে আমরা একজন ভাই আছে উকিল, দাদাই আমার অনেক হেল্প করছে, অনেক জায়গায় দূরে দূরে লিয়ে গেছে, অনেক মানুষও কইছে। কিন্তু শেষমেশ আমরা বাইকটা পাইছি না। কিন্তু আমরা লাস্টে গেছি রাত্রেবেলা যখন থানা, তখন থানার স্যারে উঠিয়া কয় যে এরকম তো অনেক বাইক চুরি হয়, তোমারটাও নিচ্ছে, রাইতে প্ল্যানিং সেই। কিন্তু আমি তো বলছি যে আমি সেটা করতাম, স্যার আমি তো একদিন যার গিয়া স্যারে উঠে আপনার ঠাকুরের উপরে বিশ্বাস রাখো পাইবা। তখন আমি একটু ওই ঠাকুরের উপরে বিশ্বাস রাখতাম, মানে এরপরে আমি চিন্তা করলাম আমি এসপি সাহেব অফিস যাই গিয়া, আমি এসপি সাহেব অফিসে গেছি, তাই খুব ভালো রেসপন্স দিতে, আমারে খুব সুন্দর কথাবার্তা হয়েছে। এবং হওয়ার পরে তাই নিয়ে কইছি যে তুমি চিন্তা করিও না, আমি দেখলাম তাই নাম্বার আমার সব দিয়া দিচ্ছে, অতটুকুই আজকে অব্দি আর আজকে একটু করে আবার তাহা যাই। কি বাইক আসতো তোমার? এক্সট্রিম স্পোর্টস 150 সিসি বাইক, হিরোর 2017 সালে আমি কিনছিলাম এটা। আর বাইকের কন্ডিশন পুরো ভালো আসলো। আমি ডেইলি কাজে আমার বাড়ির ভিতর থেকে 3টা বাইক থাকে, 3টা বাইকের মধ্যে আমার ওইটাই নিচে শুধু, কিন্তু পাশে আমার বাইয়ের বাইক আসলো চাবি লাগানো, কিন্তু এটা নিচে।
বৃহস্পতিবার দুদিনের উত্তর জেলা সফরে যান প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। উত্তর জেলা কার্যালয়ে তিনি এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ সহ উত্তর জেলার মহিলা মোর্চার বিভিন্ন স্তরের মহিলা সংগঠকরা। প্রথমবারের মতো জেলা কার্যালয়ে মহিলা মোর্চার সদস্যদের সাথে মিলিত হয়ে তিনি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন। পরে মহিলা কর্মীদের সাথে লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করেন। সবাইকে আমার এই প্রথম নর্থ ডিস্ট্রিক্ট সফরে এখানের এই এলাকার সব সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তাদের প্রতি আমার নমন শ্রদ্ধা সবটাই রইল, এবং এই এলাকার জনগণদের প্রতিও আমার অনেকটা নমন রইল, শুভেচ্ছা রইল। এবং মিডিয়া বন্ধুরা যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন এই প্রথম জেলা সফরে, নিশ্চয়ই আপনাদের প্রতি আমার অনেকটা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এবং আগামী দিনে এই আমার পথ চলা যেটা নর্থ ডিস্ট্রিক্টে হবে বা পুরো ত্রিপুরা রাজ্যে হবে মহিলা মোর্চা সভানেত্রী হিসেবে, সেই জায়গাটাতে নিশ্চয়ই আপনাদের অনেকটা সহযোগিতা কাম্য আমার। তো নিশ্চয়ই আমি আশাকাঙ্ক্ষী যে আপনাদের সেই সহযোগিতাটুকু আমি পাবো। আমরা এই নর্থ ডিস্ট্রিক্টে অলরেডি দেখা যাচ্ছে যে পুরো ত্রিপুরা রাজ্যেই মহিলাদের কিন্তু একটা বিশাল অবদান আছে। ভারতীয় জনতা পার্টির যে মহিলাদের যে ভারতীয় জনতা পার্টির প্রতি যে মহিলাদের একটা আস্থা আকাঙ্ক্ষা বা একটা আশীর্বাদ, সেটা খুবই লক্ষণীয়। কিন্তু এই মার্জিনটাকে মানে আমরা মহিলাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য অনেক রকমের স্কিমস থেকে শুরু করে অনেক রকমের প্রগতিশীল যে কাজকর্মগুলো উনি চালিয়ে যাচ্ছেন, এবং যেখানে উনি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং আমরা দেখেছি ইতিমধ্যে রাজস্থানের ভারী জিতের পরে উনি যে একটা ঘোষণা দিলেন যে মহিলাদেরকে একটা জাত হিসেবে উনি এগিয়ে নিয়ে যেতে চাইছে, কেননা ভারতবর্ষের এই নারী শক্তি দিয়ে আমরা। বৃহস্পতিবার সংসদে ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহে বসে সদস্যরা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ টিভির পর্দায় দেখেন। বাজেট নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করেন। উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুজিত রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট আয়কর পূর্বের ন্যায় রয়ে গেছে। প্রস্তাবিত বাজেটে মহিলাদের জন্য নতুন কিছু প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে। বেসিক্যালি যেটা আমরা দেখছি এই বছরের মধ্যে যেটা মূল জিনিস যেগুলো স্টিক করেছে, যেমন 80 কোটি লোককে ফ্রি রেশন, এটা কন্টিনিউ করেছে। 78 লক্ষ স্ট্রিট ভেন্ডারের লাইসেন্স যেটা ওটা দেবে বলেছে। রাস্তায় যে আমরা ভেন্ডাররা করে ব্যবসায়ীদের জন্য, ছোট ইউনিট ব্যবসা যারা করতে যায় 1 কোটি টাকা পর্যন্ত, যেটা এইটা দিয়ে ইন্টারেস্ট ফ্রি সাহায্য করবে। স্কিল লেবার ইন্ডাস্ট্রির বেসিক জিনিস যেটা 1.4 ক্রোর স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য স্কিল লেবারকে ট্রেনিং এর ব্যবস্থা করবে। তারপরে যেটা আছে আবাসনের যেটা আছে, আগে আমরা বিপিএল আধার যারা আছে ওদের জন্য হয়েছে। এখন নতুন স্কিমে গভর্নমেন্টের পরবর্তী ধাপ মধ্যবিত্ত শ্রেণীর জন্য হাউজিং ফেসিলিটিস গভর্নমেন্ট এনহান্স করছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। ধন্যবাদ।